প্রতারণা। মলি, এই মলি, আমার জামাটা খুঁজে পাচ্ছি না। ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে তো, আমাকে এবার এয়ারপোর্টে রওনা দিতে হবে। চেঁচিয়ে ওঠে স্বর্ণেন্দু। এই তো 5 মিনিট, আসছি। মলি তাড়াতাড়ি করে আঁচলে হাত মুছতে মুছতে এসে স্বর্ণেন্দুর জামাটা দিয়ে যায়। ওদিক থেকে ততক্ষণে মলির ডাক পড়েছে, বৌমা আমার চাটা দিয়ে যাও। মলির শ্বশুর মশাই মানে স্বর্ণেন্দুর বাবা মলিকে চা দিতে বলছেন। স্বর্ণেন্দু ব্যানার্জি পেশায় একটি বেসরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মচারী। স্বর্ণেন্দুর বাবা অর্ধেন্দু বাবু আর মলি ও স্বর্ণেন্দুর ছোট্ট মিষ্টি মেয়ে তিতিরকে মলি ওরফে মলিনার সংসার। মলি বিয়ের আগে ছোটখাটো একটি চাকরি করত, কিন্তু বিয়ের বছরেই মলির শাশুড়ি মারা যান আর তার কিছুদিনের মধ্যেই মলি সন্তান সম্ভবা হয়ে পড়ে। তিতির জন্মের পর ওকে দেখাশোনা করার জন্য মলিকে চাকরি ছাড়তে হয়। তবে এটা নিয়ে মলির কোনো অভিযোগ নেই। সারাদিন সংসারের কাজকর্ম সামলে তিতিরকে সামলে বেশ ভালোই আছে মলি। স্বর্ণেন্দু ওকে কোনো অভিযোগ করার সুযোগও দেয়নি। বলতে গেলে মলি এই সংসারের সর্বময় কর্ত্রী। সব কিছু দায়িত্ব মলি হাসিমুখে পালন করে। যাই হোক, স্বর্ণেন্দু আজ অফিস ট্যুরে গোয়া যাচ্ছে, তাই তাড়াহুড়ো করে এয়ারপোর্টে রওনা হয়ে যায় ও। আজ গার্গী খুব খুশি। জীবনে প্রথমবার বান্ধবীদের সাথে বেড়াতে এসেছে ও, তাও আবার গোয়াতে। ওর বান্ধবীরা সমুদ্রে হুটোপাটি করছে, কিন্তু গার্গী সমুদ্রের বিচে বসে উপভোগ করছে। বসে বসে অনেক পুরানো কথা মনে পড়ছে ওর। সেই কোন ছোটবেলায় ওর বাবা মারা যান, তারপর ওর মা অনেক কষ্ট করে ওকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেন। MA কমপ্লিট করার সঙ্গে সঙ্গেই ও একটা সরকারি চাকরিও পেয়ে যায়। আসলে গার্গী অনেক দিন থেকেই সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিল। চাকরি পাওয়ার পর মাকে নিয়ে বেশ সুখেই আছে গার্গী। এইসব ভাবতে ভাবতে খেয়াল করে কেউ একজন মানে একটি ছেলে ওর দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। গার্গী প্রথমে ব্যাপারটা না বুঝে ওই ছেলেটিকে ভালো করে লক্ষ্য করে দেখে, বেশ সুদর্শন দেখতে ছেলেটিকে। গার্গী ছেলেটির দিকে তাকানোতে ছেলেটি অস্বস্তি অনুভব করে সমুদ্রের ধার থেকে চলে যায়। এরপর গার্গী রাত যে কয়েকদিন গোয়াতে ছিল, প্রতিদিনই ছেলেটির সঙ্গে ওর কোনো না কোনো ভাবে চোখাচোখি হয়েছে। গার্গী ছেলেটির প্রতি কেমন যেন একটা আকর্ষণ অনুভব করে। এই অনুভূতি গার্গীর জীবনে প্রথম। দেখতে দেখতে গোয়া থেকে ফেরার দিন চলে আসে। গার্গী সেদিন ফ্লাইটে উঠে অবাক হয়, কারণ ওর পাশের সিটটি সেই ছেলেটির। ফ্লাইটে ছেলেটির সঙ্গে গার্গীর আলাপ হয়। বলতে গেলে ছেলেটি অনেকটা নিজে থেকেই ওর পরিচয় দেয়। ও জানতে পারে ছেলেটির নাম স্বর্ণেন্দু ব্যানার্জি, একটি বেসরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মচারী। ছেলেটির বাড়ি কলকাতাতে। আর গার্গীও ওর পরিচয় দেয়। ওর নাম গার্গী রায়। ওরা আসলে জলপাইগুড়ির বাসিন্দা, সেখানেই ওর জন্ম, বড় হয়ে ওঠা, পড়াশোনা, কিন্তু বর্তমানে ও ওর চাকরির জন্য মাকে নিয়ে কলকাতাতে থাকে। সেদিন দুজনের মধ্যে আরো অনেক কথা হয়, আর দুজনে দুজনের ফোন নম্বর আদান প্রদান করে। এরপর থেকে মাঝে মাঝেই গার্গীর সঙ্গে স্বর্ণেন্দুর কথা হয়। গার্গী মনে মনে স্বর্ণেন্দুকে অনেক আগেই ভালোবেসেছে, আর সেটা ও ওর কথাবার্তায় প্রকাশও করে।
আর স্বর্ণেন্দুর কাছে গার্গী খোলা হাওয়ার মতো, ওর প্রতি অদ্ভুত একটা আকর্ষণ কাজ করে স্বর্ণেন্দুর। তাই ও যে বিবাহিত এটা শত চেষ্টা করেও বলতে পারে না। আসলে ও ওর বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে। কিন্তু বিয়ের 1 বছর যেতে না যেতেই মলির সন্তান সম্ভবা হয়, ওদের কোলে তিতির আসে। আর তিতির আসার পর মলির প্রতি ও যেন আকর্ষণ হারিয়ে ফেলেছে। যাই হোক, ও ওর বিয়ের কথা গার্গীর কাছে গোপন করেই যায়। গার্গীর সঙ্গে কথা বলে বেশ মানসিক তৃপ্তি পায়। বেশ কিছুদিন পর ও একদিন গার্গীর সঙ্গে দেখা করে, সেদিন ওরা দুজনে অনেকটা সময় একসঙ্গে কাটায়। সেদিনের পর থেকে স্বর্ণেন্দু আরও বেশি করে গার্গীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এরকমই একদিন গার্গী ওর মনের কথা স্বর্ণেন্দুকে জানায়। স্বর্ণেন্দু ও গার্গীর এই আহ্বান উপেক্ষা করতে পারে না। ও গার্গীর কাছে ওর স্ত্রী, সন্তানের কথা গোপন করে যায়। আর গার্গী এতটাই স্বর্ণেন্দুর প্রেমের জোয়ারে ভেসে গিয়েছিল যে ও ওকে অন্ধের মতো বিশ্বাস করত। হয়তো খুব গভীরভাবে কাউকে ভালোবাসলে এমন অনুভূতি হয়। ইদানিং বেশ কিছুদিন ধরে মলি খেয়াল করছে যে স্বর্ণেন্দু কেমন যেন আচরণ করছে, মানে আগের থেকে দেরি করে অফিস থেকে ফেরে, আগের থেকে কারো সঙ্গে ফোনে বেশি বেশি কথা বলে। মলির মনে হয় ও কেমন যেন ওর থেকে দূরে চলে যাচ্ছে। এমনি মলির সঙ্গে স্বাভাবিক দাম্পত্যের সম্পর্কেও স্বর্ণেন্দু আর আকর্ষণ বোধ করে না। রাত্রে মলি স্বর্ণেন্দুর কাছে গেলে স্বর্ণেন্দু কেমন যেন যান্ত্রিক আচরণ করে, কখনো বা মলিকে উপেক্ষা করেও পাশ ফিরে শুয়ে পড়ে। কিন্তু মলি তো স্বামী, সংসার অন্তঃপ্রাণ। ও ভাবে হয়তো অফিসের কাজের চাপের জন্য এমন হচ্ছে। মলি স্বর্ণেন্দুকে কিছু জিজ্ঞাসা করেও সদুত্তর পায় না। কিছু জিজ্ঞাসা করলেই স্বর্ণেন্দু জানায়, তোমার আর তিতিরের জন্যই তো এত পরিশ্রম করছি, তিতির বড় হচ্ছে, ওকে বড় করার জন্যই তো আমার এত পরিশ্রম। সত্যিই তিতির একটু একটু করে বড় হচ্ছে। এবছর তিতির 4 বছরে পা দিল। এখনকার দিনে সন্তান মানুষ করতে গেলে অনেক টাকার প্রয়োজন, তাই শত কষ্ট হলেও মুখ বুজে সব সহ্য করে মলি। এদিকে গার্গী আর স্বর্ণেন্দু অনেক কাছাকাছি চলে এসেছে। গার্গী ওর মায়ের সঙ্গে স্বর্ণেন্দুর পরিচয় করিয়ে দিয়েছে। গার্গীর মা মিনতি দেবী স্বর্ণেন্দুকে দেখে খুব খুশি। গার্গীও স্বর্ণেন্দুকে জানায় যে ও ওকে বিয়ে করতে চায়। বিয়ের কথা শুনে প্রথমে স্বর্ণেন্দু একটু দোটানাতে পড়ে, কারণ গার্গীকে বিয়ে করতে হলে তো মলিকে ডিভোর্স দিতে হবে, সেটা সমস্যা নয়, কিন্তু তিতির তো ওরও সন্তান, তাই তিতিরের কথা ভেবে একটু দোটানাতে আছে ও। তাছাড়া ও যে বিবাহিত এটাও তো গার্গীকে জানানো হয়নি, যদি সব জানিয়ে দিলে গার্গী ওর জীবন থেকে চলে যায়। না না, গার্গীকে ওর জীবন থেকে কিছুতেই হারাতে পারবে না ও। তাই মিথ্যের আশ্রয় নেয় স্বর্ণেন্দু। স্বর্ণেন্দু জানায় ওর পরিবার এ বিয়ে মানবে না, তাই ওরা লুকিয়েই বিয়ে করবে। সেই মতো একটি মন্দিরে ওরা বিয়ের ব্যবস্থা করে। বিয়ের পর স্বর্ণেন্দু জানায় ও এখন গার্গীকে ওর বাড়িতে নিয়ে যেতে পারবে না। আপাতত গার্গী আর ওর মা যে বাড়িতে থাকে ওইখানেই ওরা বিয়ের পর সংসার করবে, পরে ও ওর পরিবারকে বুঝিয়ে গার্গীকে ওর বাড়িতে নিয়ে যাবে। মলি এখন খেয়াল করেছে আগের মতো আর স্বর্ণেন্দু রোজ রোজ বাড়িতে ফেরে না, বেশ কয়েকদিন ছাড়া ফেরে।
কিছু জিজ্ঞাসা করলে বলে কাজের চাপে ফিরতে পারিনি। এরকম ভাবে বেশ ভালো মতোই দুদিকে রক্ষা করে চলেছে স্বর্ণেন্দু। মলিকে বুঝিয়েছে ওর এখন চাকরিতে প্রমোশন হয়েছে, তাই কাজের চাপ অনেক বেড়েছে, আর তাই রোজ রোজ বাড়ি থেকে যাতায়াত করা সম্ভব নয়। তাই অফিস কোয়ার্টারেই থাকতে হবে এখন। সপ্তাহের শেষে বাড়ি আসবে। আর গার্গীকে বুঝিয়েছে যে সপ্তাহের শেষে বাড়িতে ওর বাবার সঙ্গে একটা দিন করে থেকে আসবে। এদিকে দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে যায়। সন্তান সম্ভাবা হয় গার্গী। দেখতে দেখতে গার্গীর সন্তান ডেলিভারির ডেট এসে উপস্থিত হয়। গার্গীকে একটি হসপিটালে ভর্তি করানো হয় এবং গার্গীর একটি ফুটফুটে সন্তান হয়। এদিকে সেদিনই হঠাৎ করে স্বর্ণেন্দুর বাবা অর্ধেন্দু বাবুর শরীর খারাপ করে। মলি ফোনে স্বর্ণেন্দুকে না পেয়ে তিতিরকে নিয়ে অর্ধেন্দু বাবুকে সেই একই হসপিটালে নিয়ে যায় চেক আপের জন্য। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসার পর তিতির হঠাৎ বাবা বাবা বলে চিৎকার করে ওঠে। মলি আর অর্ধেন্দু বাবু ও স্বর্ণেন্দুকে দেখে প্রথমটা চমকে যায়, তারপর ভাবে হয়তো কোনো কাজ ছিল। কিন্তু তিতির ততক্ষণে বাবা বাবা করে ডেকে ছুটে এসে স্বর্ণেন্দুকে জড়িয়ে ধরে। যেহেতু ওদের মুখোমুখি হয়েই গেছে তাই আর এড়িয়ে যেতে পারে না। এটা ওটা বলে ম্যানেজ করার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে গার্গীর মা মিনতি দেবী স্বর্ণেন্দুকে খুঁজতে খুঁজতে ওখানে এসে উপস্থিত হয়েছে। উনি ওদের কথাবার্তা শুনে সবটা আঁচ করতে পারেন এবং ব্যাপারটা বুঝতে পারেন। ছি ছি স্বর্ণেন্দু, তুমি পারলে আমার মেয়েকে ঠকাতে, চেঁচিয়ে ওঠেন গার্গীর মা মিনতি দেবী। আর উনার চেঁচামেচিতে চাপে পড়ে মলির সামনে সবটা স্বীকার করে স্বর্ণেন্দু। মলি ভাবতেও পারেনি স্বর্ণেন্দু এতটা নিচে নামতে পারে। রাগে অপমানে দুঃখে মলির চোখ মুখ লাল হয়ে যায়। মলি একটাও কথা না বলে তিতিরের হাত ধরে হন হন করে এগিয়ে গিয়ে একটা গাড়িতে উঠে বাড়ির দিকে এগিয়ে যায়। মলির পেছনে পেছনে স্বর্ণেন্দুও অর্ধেন্দু বাবুকে নিয়ে একটা ট্যাক্সি করে বাড়িতে ফেরে। বাড়ি ফিরে স্বর্ণেন্দু দেখে মলি বেশ কিছু জিনিসপত্র একটা ব্যাগে নিয়ে তিতিরের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। স্বর্ণেন্দু বাধা দিতে গেলে মলি বলে, তুমি ফিরে যাও গার্গীর কাছে। আমাকে তোমার ভালো লাগে না সেটা তুমি বলতে পারতে, আমি ডিভোর্স দিয়ে দিতাম। কিন্তু তুমি এইভাবে ঠকাতে পারলে। আমি চলে যাচ্ছি। কিন্তু তিতির আমার সন্তান। তুমি পারবে না একা একা মানুষ করতে, বলতে যায় স্বর্ণেন্দু। ধমকে ওঠে মলি, হ্যাঁ সন্তান, তবে তোমার নয়, আমার একার সন্তান। আমার যা যোগ্যতা আছে তাতে একটা কাজ ঠিক জুটিয়ে নেব। আমাদের মা মেয়ে ঠিক চলে যাবে। আর কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। এই বলে ওর চোখের সামনে দিয়ে তিতিরের হাত ধরে বেরিয়ে যায় মলি। অর্ধেন্দু বাবু ছেলের এই কাজে মরমে মরে যাচ্ছেন। উনি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। স্বর্ণেন্দু হয়তো ভাবতেও পারেনি মলি প্রয়োজনে এতটা কঠিন হতে পারে। মলির আত্মসম্মানবোধ এত প্রবল। ও ভেবেছিল হয়তো ওর লুকিয়ে বিয়ের কথা শুনলে কান্নাকাটি করবে, হয়তো মেয়েকে নিয়ে এ বাড়িতেই থেকে যাবে মেয়েকে বড় করার জন্য। যাই হোক, মলি যখন নিজে থেকে চলেই গেছে তাহলে ও এবার নিশ্চিন্তে গার্গীকে এ বাড়িতে আনতে পারবে।
এদিকে হসপিটালে সেদিন মিনতি দেবী সবটা জেনে যাওয়াতে আর দিন 2 হসপিটালে যায়নি স্বর্ণেন্দু। কারণ এতক্ষণে মিনতি দেবী গার্গীকে নিশ্চয়ই সব জানিয়ে দিয়েছেন। গার্গীকে ওর জীবনে রাখতেই হবে। তাই মনে মনে নিজেকে গুছিয়ে নিয়ে দিন 2 পর স্বর্ণেন্দু আবার হসপিটালে গার্গীর কাছে যায়। ওখান থেকে জানানো হয় যে আজ সকালেই ওকে ছেড়ে দেওয়া হয়েছে। ওর মা বাড়িতে নিয়ে গেছেন। তাড়াতাড়ি করে গার্গীদের বাড়িতে যায় স্বর্ণেন্দু। স্বর্ণেন্দুকে আসতে দেখেই দড়াম করে দরজা বন্ধ করে দেয় গার্গী। স্বর্ণেন্দু দরজায় ধাক্কা দিতে দিতে বলে, আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে হারাতে চাইনি গার্গী, তাই আমি তোমার থেকে সবকিছু লুকিয়েছিলাম। প্লিজ একবার দরজাটা খোলো গার্গী। আমি তোমার সন্তানের বাবা গার্গী। সে তো তুমি তিতিরেরও বাবা। কি করে পারলে তুমি? তোমাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। তুমি ফিরে যাও। তুমি আমাকে ঠকিয়েছ, তুমি আমাকে তোমার স্ত্রী ও সন্তানের কথা না জানিয়েই বিয়ে করেছ। এটা অন্যায়। বিবাহিত হয়েও অন্য কাউকে ভালো লাগতেই পারে, তাই বলে তুমি যে বিবাহিত এটা না জানিয়ে অন্যায় করেছ। আর তুমি তো শুধু আমার সঙ্গে অন্যায় করনি, তুমি অন্যায় করেছ মলির সঙ্গেও আর তিতিরের সঙ্গেও। আমি পুলিশে তোমার নামে অভিযোগ করতেই পারি, বড়জোর তোমার জেল হবে বা জরিমানা হবে। এর থেকে বেশি তোমার আর কি হবে? কিন্তু তুমি আমার ছেলের বাবা, আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম। তাই আমি তোমার নামে কোনো অভিযোগ করব না। আমার সন্তানকে আমি একাই মানুষ করতে পারবো, তুমি তো ভালো করেই জানো সে ক্ষমতা আমার আছে। তাই অনুরোধ করছি আর কোনোদিন এখানে এসো না। বন্ধ দরজার অপর প্রান্ত থেকে কথাগুলি বলে কান্নায় ভেঙে পড়ে গার্গী। আর থাকতে পারে না স্বর্ণেন্দু। গার্গীদের উঠোনেই ধপ করে বসে পড়েও। আজ নিজের ভুলেই সবকিছু হারালো, এবার কোথায় যাবেও। সমাপ্ত।